ও আচ্ছা আচ্ছা, তুমি না যশোর ছিলে, কবে এলে? মাহিন আমতা আমতা করে বলল। আসলে আজই ঢাকায় শিফট করছি। ওখানে একা একা ভালো লাগছিল না। মা বাবা, আপনি এখানে আর আমি ওখানে। বাসন্তী ভ্রু কুচকে বলল। আমি মানে? মাহিন থতমত খেয়ে দ্রুত বলল। ওই, আপনি মানে? আপনারা নিস্তব্ধ আর বাকি বন্ধুরা, ওরা সবাই, সেটাই বললাম আর কি। ও তাই বলুন। মাহিন দ্রুত কথা ঘুরিয়ে বলল। আপনি? আর কেউ নেই বাসায়? বসন্তী, কাউকে দেখছি না যে। মাহিনের হঠাৎ বাসন্তীর নাম ধরে ডাকায় সে কিছুটা চমকে উঠল, ঘাবড়ে গেলেও মেকি হেসে বলল। মাহিন এক দৃষ্টিতে পলক না ফেলে বাসন্তীর দিকে তাকিয়ে রইল। সে দেখেছে মেয়েটার অস্বস্তির মাঝেও মিছে হেসে কথা বলা, সঙ্গে একটু একটু ঠোঁট নাড়ানো। মাহিন তাকিয়ে থেকে মাথা নেড়ে জবাব দিল। নিস্তব্ধকে একটু দরকার ছিল। আসার সময় ফোন করা হয়নি ওকে, বুঝতে পারিনি বাড়িতে নেই। তবে এখন আর দরকার নেই বাসন্তী, যা দরকার ছিল পূরণ হয়ে গেছে, বরং তার চেয়েও বেশি কিছু। মাহিনের কথা বুঝতে না পেরে তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল বাসন্তী। তার বয়সে ছোট্ট একটা ছেলে তাকে বারবার নাম ধরে ডাকায় তার খুব অস্বস্তি হচ্ছে, সঙ্গে অদ্ভুত কথাবার্তায় সে আরও মিয়ে যাচ্ছে। মাহিন আর কিছু না বলে আসি বলে বেরিয়ে গেল। মাহিন মুচকি হেসে পিছু ফিরে বলল। অন্যদিন হবে, চিন্তা করবেন না বাসন্তী। বাসন্তী অদ্ভুত চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। ছেলেটা কেমন যেন রহস্যময়, কি অদ্ভুত তার চোখের ভাষা। বাসন্তী চোখ বন্ধ করে নিল। মনের মাঝে এত অযাচিত ভাবনাকে ভীষণ করে শাসালো। বেলকনির খোলা দরজা দিয়ে সূর্যের তীক্ষ্ণ রোশনি তাসফির চোখে লাগতে তীব্র ঘুম ছুটে গেল তার। পিটপিট করে চোখ মেলে উঠে বসল সে। রাতে হাজারটা কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে তার খেয়ালই নেই। ওয়াশরুম থেকে একেবারে গোসল সেরে বের হলো তাসফি। কাল ভিজে যাওয়ায় গাটা কেমন ম্যাচ ম্যাচ করছিল, এখন ভালো লাগছে। তাসফি সারা রুমে চোখ বুলালো, তার অসহ্য ডাক্তারবরকে কোথাও দেখতে পেল না। মুহূর্তেই তার কাল রাতের সেই অযাচিত ঘটনা স্মরণে এলো। রুমের বাইরে বের হয়ে চাচির কাছে গেল। মেঝো চাচি তাকে দেখে বলল। কি রে, উঠে পড়েছিস? জামাইবাবু উঠেছে, খাবার তৈরি হয়ে গেছে। যা, জামাইবাবাকে এবারে ডেকে ডাইনিংয়ে নিয়ে আয় দেখি। তাসফি ভ্রু কুচকে বলল। উনি বাইরে বের হয়নি। মেজো চাচি বলল। কার কথা বলছিস? জামাইবাবা? দেখো মেয়ে বলে কি, তুই তো কেবল মাত্র ও ঘর থেকে বের হলি। কিছু মনে পড়তে তাসফি দৌড়ে রুমে এলো। মেজো চাচি চিল্লিয়ে বলতে লাগলো। আরে করিস কি, আস্তে ছোট পড়ে যাবি তো। মেয়েটা না কি যে করে। তাসফি রুমে এসে দ্রুত বেলকনিতে গিয়ে দেখে ঠিক যা ভেবেছিল তাই। নিস্তব্ধ বেলকনির ফ্লোরে বসে ঘুমিয়ে আছে। তাসফি হতবাক হয়ে চেয়ে রইল। এই লোক এই ভিজে গায়ে সারা রাত এমন ঠান্ডা ফ্লোরে বসেছিল। ইয়া খোদা, ঠান্ডা লেগে যায়নি তো আবার? যদি জ্বর টর আসে? না, তাসফি আর ভাবতে পারল না। নিজের চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিল। দ্রুত নিস্তব্ধর চোখে মুখে হাত দিয়ে দেখতে লাগলো। হ্যাঁ, গাটাও তো কেমন গরম গরম লাগছে। ইস, লোকটাকে এভাবে শাস্তি দিতে গিয়ে কি একটু বেশি করে ফেললো? এখন যদি লোকটার জ্বর বাঁধিয়ে বসে কি হবে? সে তো চেয়েছিল লোকটাকে একটু শায়েস্তা করতে, তাকে এতদিন করা অপমানের জবাব দিতে। লোকটার কোনো শারীরিক ক্ষতি তো সে করতে চায়নি। নিস্তব্ধর গলায় হাত দিয়ে বসা অবস্থায় নিস্তব্ধ চোখ পিটপিট করে চাইল। তাসফিও পিটপিট করে নিস্তব্ধর সুদর্শন মুখখানায় চোখ বুলিয়ে শুষ্ক ঢুক গিলল। নিস্তব্ধ নিজের সামনে তাসফির অবয়ব অবলোকন করে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দাঁড়িয়ে পড়ল। নিস্তব্ধ চিৎকারে ভয় পেয়ে তাসফিও চিৎকার করে উঠল। ওদিকে দুজনের হঠাৎ এমন চিৎকার শুনে তাসফির বাবা, চাচি, আয়েশা সবাই ভয় পেয়ে এগিয়ে এলো। কি হলো আবার? কোনো বিপদ আপদ হলো না তো? মোস্তফা সাহেব আতঙ্কগ্রস্ত স্বরে দরজায় টোকা দিয়ে ডাকল। তাসফি, মামুনি কি হয়েছে? দরজা খোলো মামুনি। বাইরে তাদের ডাকার চেঁচামেচিতে যেন দুজনের হুঁশ ফিরল। তাসফি নিজের ভুল বুঝতে পেরে দ্রুত দরজা খুলতে গেল। নিস্তব্ধ
তবুও ভাবলেশীন। চিৎকার শেষে যেন সে একদম নীরব হয়ে গেছে। নিস্তব্ধ টলতে টলতে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। তাসফি আবারও তাতে কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে দরজা খুলে বোকার মতো দাঁত বের করে হাসি দিল। মোস্তফা সাহেব চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছিল মা? কোনো সমস্যা? চিৎকার করলা কেন? তাসফি মাথা চুলকে আমতা আমতা করে বলল, তেলাপোকা তেলাপোকা বাবা, ভয় পেয়েছিলাম হঠাৎ দেখে। মোস্তফা সাহেব ভ্রু কুঁচকে বলল, সে কি, তুমি তেলাপোকা ভয় পাওয়া শুরু করলে কবে থেকে মামুনি? এই রে, সে ভুল বলে বসেছে, এবার কি করবে? ফট করে সে বলে বসলো, আমি না বাবা, ওই যে উনি তেলাপোকা দেখে ভয় পায় আর কি। উনিও চিৎকার দিল, ওনার চিৎকারে আমিও ভয় পেয়ে চিৎকার দিলাম আসলে। বলেই তাসফি বোকা হেসে মাথা চুলকালো। তাই বলো মামুনি, আমার তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, জামাই বাবাজিকে নিয়ে নাস্তা করতে এসো। নিস্তব্ধ কই? উনি তো ওয়াশরুমে বাবা, ওয়াশরুমে। আয়েশা মিটমিট করে হাসছে। কি হয়েছে সেটা বুঝতে না পারলেও সে স্পষ্ট বুঝতে পারছে তাসফি একদম ডাহা মিথ্যা কথা বলে দিল। কারণ নিস্তব্ধ কোনোদিন তেলাপোকাকে ভয় পায় না। পান্না একবার তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠলে নিস্তব্ধ সেই তেলাপোকাটাকে নিজ হাত দিয়ে ধরে দেখিয়ে পান্নার ভয় ভাঙিয়েছিল। সেখানে আজ নিজে ভয় পেয়ে চিৎকার করার প্রশ্নই ওঠে না। বাসর রাতে পাবিলকে দেখে তো সে চিৎকার করে উঠেছিল। বয়স কম হওয়ায় আয়েশা তখন এত বড় একজন মানুষের সাথে একা ঘরেতে থাকার জন্য ভয় পেয়েছিল। চিৎকার শুনে তার শ্বশুর শাশুড়ি সহ সবাই উপস্থিত হয়েছিল। সবাই যা নয় তাই বলেছিল পাবিলকে। বেচারা তো লজ্জায় মূর্ছা যাওয়ার অবস্থা। বেচারা বউকে সামান্য স্পর্শ করলো না, অথচ অধৈর্যের তকমা লাগিয়ে দিল সবাই তাকে। এরপর থেকে 1 মাস তো সবাই তাকে উঠতে বসতে এই খোটাই শোনালো। আয়েশাও সেই সময় চিৎকার দিয়ে বিপাকে পড়েছিল। তারই বা কী দোষ? সে তো আর ইচ্ছে করে দেয়নি, মনের ভয় থেকেই তো দিয়েছিল। সবাই যেতেই তাসফি ঠাস করে দরজাটা লাগিয়ে এসে ধপাস করে ঝিম ধরে কতক্ষণ বিছানায় বসে রইল। তখনই নিস্তব্ধ ওয়াশরুম থেকে মাথা অর্ধেক বের করে তাসফিকে ডাকলো। তাসফি বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? এমন সাপের মতো মাথা অর্ধেক নেড় করে ফনা তুলে ফসফস করছেন যেন। যা বলার সোজাসুজি বলুন না। নিস্তব্ধ কটমট করে তাকিয়ে বলল, কখন থেকে ডেকে যাচ্ছি, কথা কানে যায় না তোমার? কার ধ্যানে থাকো ইদানিং, কোনো কথাই তোমার কানে যায় না? উফ, এত পেঁচাল না পেরে বেরিয়ে আসতে পারেন তো। নিস্তব্ধ চোখ বড় বড় করে বলল, এই মেয়ে, তুমি তো সত্যিই ভারী অসভ্য। এই অবস্থায় তুমি আমায় বাইরে বেরিয়ে আসতে বলছো? নির্লজ্জ মেয়ে মানুষ। তাসফি ভ্রু কুঁচকে বলল, তো বেরিয়ে আসলে কি সমস্যা? নিস্তব্ধ কটমট করে তার দিকে তাকিয়ে বলল, তোমার মতো তো আমি নির্লজ্জ নই মেয়ে, যে রুমে এসে অর্থনগ্ন হয়ে ঘুরে বেড়াবো। নিস্তব্ধ তাকে থামিয়ে দিয়ে বলল, আল্লাহর ভাস্তে আমার তোয়ালে টি শার্ট আর ট্রাউজারটা দিয়ে আপনি সাফাই গান ম্যাডাম। আমি কি এখন নগ্ন গায়ে আপনার সামনে বের হব? তাসফি মেজাজ দেখিয়ে বলল, কেন নগ্ন গায়ে কেন বের হবেন? নির্লজ্জ পুরুষ মানুষ, ওয়াশরুমে কাপড় নিয়ে যান না। এতক্ষণ এত পেঁচাল পেরে সময় নষ্ট না করে শুরুতে জামা কাপড় দিতে বললেই তো ঝামেলা শেষ। এমনি এমনি তো আর আপনায় অসহ্য বলি না। তাসফি নিস্তব্ধর মুখের ওপর জামা কাপড় ছুঁড়ে মারল। নিস্তব্ধ বিড়বিড় করে বলল, মেয়ে তো নয় যেন থানি লঙ্কা, দিন দিন এর ছাঁচ ছাল দুটোই বেড়ে যাচ্ছে যেন। নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই তাসফি তাকে চেপে ধরল। এই, আপনি তখন এভাবে চিৎকার করলেন কেন? চিৎকার করে কি প্রমাণ করতে চাইলেন আপনি? কাল যখন আপনি আমায় চেপে ধরেছিলেন, আমি কি চিৎকার করেছিলাম বলুন? নিস্তব্ধ ব্যঙ্গ করে হাসতে লাগলো। তাসফি ফুঁসে উঠল, এই, আপনি এমন শয়তানের মতো হাসছেন কেন? তো হাসবো না? তোমার ওই কুৎসিত চেহারা দেখেই তো আমার সকাল সকাল প্রাণ পাখি উড়ে যাবার জোগাড় হলো। ভাগ্যিস কাল বর্জ্যপাতটা হলো, না হলে তুমি তো অসভ্য মেয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিলে। কাল বড় বাছা বেঁচে গেছি বুঝলে মেয়ে।
না হলে কাল তো আমি ওখানেই অর্ধেক মরে ভূত হয়ে যেতাম। বলতে বলতে নিস্তব্ধ হাঁচি দিয়ে ফেলল। তাসফির চোখ ছোট ছোট করে তাকালো। ইউ, আমি আপনার ইজ্জত নিয়ে টানাটানি করছিলাম? অবশ্যই। তো তোমার কি মনে হয় আমার মতো একটা সভ্য শান্ত পুরুষ তোমাকে এমনি এমনি টাচ করতে যাবে? কখনোই না। ও তাই নাকি? আপনি সভ্য শান্ত? অবশ্যই। তাসফির চোখ বড় করে বলল, তার মানে আপনি বলতে চাইছেন কাল আমি আপনাকে সিরিয়াস করেছিলাম? জি আজ্ঞে। বলেই নিস্তব্ধ শয়তানি হাসি দিল। তাসফির নিস্তব্ধর দিকে তেড়ে গিয়ে বলল, আপনি না এক নম্বরের অসভ্য, অভদ্র, বর্বর, বদমাইশ ডাক্তার, সঙ্গে কর্তব্যহীন হাজবেন্ড। উফ, অসহ্য। বলেই তাসফির গটগট করে হেঁটে রুম ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে নিস্তব্ধ চেঁচিয়ে বলল, আর তুমি কি? হ্যাঁ, আরে আরে এই যে ম্যাডাম, শুনে যান তো। বলেই নিস্তব্ধ হাসতে লাগলো। তার হাসার মাঝে সে আবারও হাঁচি দিল। উফ, এই হাঁচিতে তো তার জান নড়ে যাবার জোগাড়। শেষে কিনা কুৎসিত মেয়ের যাতনায় সারাক্ষণ বেলকনিতে বসে বৃষ্টিতে ভিজে হাঁচি কাশি বাঁধিয়ে ফেললো। আশ্চর্য, শুধুই কি কুৎসিত মেয়ের জন্য? তাসফির সারা শরীর রাগে ফেটে পড়েছে। যেখানে তার কিনা এই লোককে নির্লজ্জ অসভ্য উপাধি দেওয়ার কথা, সেখানে এই লোক কিনা আজ উল্টো তাকে মাত দিয়ে দিচ্ছে। কি রকম কথার কথা তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। কি রকম কথায় কথায় তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। তার চেয়ে বরং এই লোকটাই হাজারটা পেঁচাল পারছে। আর যে লোক হাসতো না, সে কিনা এখন কেমন নির্লজ্জের মতো হেসেই যাচ্ছে। এক মিনিট, এই লোক কাল সারা রাত বৃষ্টিতে ভিজে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেনি তো আবার? যে কাল পর্যন্ত গম্ভীর হয়ে থেকেছে, সেই লোক সকাল থেকেই একদম ভিন্ন অদ্ভুত আচরণ করেছে। তাসফি যেন এই নিস্তব্ধ ইয়াসারকে চিনতেই পারছে না। মনে হচ্ছে একদম নিস্তব্ধর ভিন্ন একটি সত্তা। এই নিস্তব্ধর আবার যমজ কোনো ভাইটাই নেই তো? শ্বশুর বাড়ি গিয়েই শাশুড়িকে আগে জিজ্ঞেস করবে ব্যাপারটা, শিওর হতে হবে। সকালে নাস্তা শেষে নিস্তব্ধ বসে আছে ড্রয়িং রুমের সোফায়, তার হাতে ডজন খানিক টিস্যু। সে যে হাড়ে হাঁচি দিয়ে যাচ্ছে, তাতে টিস্যুর গোটা প্যাকেটটা শুদ্ধ হাতে রাখলে বোধহয় আরও ভালো হতো। কিছু মিনিট পর পর সে সারা রুম কাঁপিয়ে হাঁচি দিয়ে যাচ্ছে। তার হাঁচির শব্দে সবাই কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে কোথাও বজ্রপাত হলো বুঝি। ছোট চাচি তো ভয় পেয়ে তার হাত থেকে কাচের বাটিটাই ভেঙে পড়ে গেল। মেজো চাচি পানি খেতে গিয়ে পানি নাকে মুখে, সে কি অবস্থা। তাসফি তো রুমে ঢুকতে গিয়ে দরজার সাথে বাড়ি খাবার জোগাড়। পান্না তো ভয়ে কাকাইয়ের কাছেই যাচ্ছে না। আহারে, বেচারার জন্য তাসফির এইবারে সত্যিই মায়া হচ্ছে। কিভাবে হাঁচি দিয়েই যাচ্ছে সামনে। বেচারার ফর্সা নাকটা লাল টুকটুকে হয়ে গেছে, ছিলেও গেছে বোধহয় কিছুটা। টিস্যু দিয়ে মুছতে জ্বালা পোড়া করছে কি। রাহেলা এর মাঝে এক ফাঁকে নিস্তব্ধকে গিয়ে জিজ্ঞেস করলো। নিস্তব্ধ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? রাহেলা এমন গম্ভীর কণ্ঠ শুনে অবাক হলো। কি এমন জিজ্ঞেস করেছে যে এমন চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করতে হবে? মনে হচ্ছে যেন তাকে কেউ জিজ্ঞেস করেছে। রাহেলা লজ্জা নিয়ে বলল। নিস্তব্ধ বিরক্তিতে কপাল কুঁচকে নিল। এই অসভ্য মেয়েটার বাড়ির সবাই কি এমন? তার মতো বাঁচাল নাকি? আশ্চর্য। রাহেলা আর কিছু বলতে নিবে তার আগে নিস্তব্ধ আবারও ঘর কাঁপিয়ে হাঁচি দিয়ে বসলো। রাহেলা তো শব্দে দূরে ছিটকে গিয়ে দাঁড়ালো। বেশ ভয় পেয়েছে সে। আগাম বার্তা নেই, হুট করে যদি কেউ এমন অদ্ভুত শব্দ করে বসে, তাও পরপর 2-3 বার, তাহলে তো ভয় পাওয়াই স্বাভাবিক। তার মাঝে তাসফি এসে বসলো ওপর সোফার। তার হাতে হেয়ার ড্রায়ার। চুলগুলো তার কিছুতেই শোকাচ্ছে না। সকালে তার গোসল করাটাই ঠিক হয়নি, আবার না করেও মন ভালো হচ্ছিল না। আয়েশা এসে বসলো নিস্তব্ধর পাশে। নিস্তব্ধ আর তাসফি দুজনের উদ্দেশ্যে ঠাট্টা করে বলল, তা আমার দেওরজি চুল দেখছি ভেজা। আমার নতুন জায়ের চুলগুলো সকাল সকাল ভেজা, কি ব্যাপার? নানির তাইলে এতদিনের দুঃখ ঘুচবে বুঝি?
আর তাছাড়া নিস্তব্ধ বাবুর রাউন্ড কি একটু বেশি হয়ে গেল নাকি? মনে হচ্ছে কাল সারা রাত ভর দুজন মিলে শুধু গোছড়ি করে গেছে। যে হারে হাঁচি দিয়ে যাচ্ছেন, কোনো প্রতিযোগিতা ছিল নাকি আবার কাল? আয়েশা ভাবির ইঙ্গিত বুঝতে পেরে তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। ইয়া খোদা, মাটি ফাঁক করা হোক, সে ভিতরে ঢুকে যাক জীবিত অবস্থাতেই। তাসফি চোখ কটমট করে তাকালো নিস্তব্ধর দিকে, যেন চোখ দিয়ে ভস্য করে দিবে। সব দোষ এই অসভ্য ডাক্তারের। কে বলেছিল কাল সারা রাত বেলকনিতে ভিজে গায়ে বসে থাকতে? কে বলেছিল কাল সারা রাত বেলকনিতে ভিজা গায়ে বসে থাকতে? কে বলেছিল তাসফিকে এভাবে রেলিংয়ে জাপটে ধরে রেখে ভেজাতে? তার জন্যই তো তার গোসল করতে হলো, আর ভাবি ঠাট্টা শুনতে হচ্ছে এখন। এই লোকের জ্বর বাঁধেনি, এই তো ভাগ্য। নিস্তব্ধ আয়েশার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, কেন ভাবি, আরও একটু দরকার ছিল নাকি? দেখ তো গায়ের উজ্জ্বলতা বাড়েনি নাকি? নিস্তব্ধর এমন লজ্জাহীন জবাব শুনে আয়েশা আর তাসবি একসঙ্গে চোখ বড় বড় করে ফেলল। আয়েশা হতবাক, সে যেন আকাশ থেকে পড়ল। এক রাতের ডোজেই কি তাসবি তার দেওরকে লজ্জাহীন করে ছাড়ল নাকি? নিস্তব্ধ তো কখনো এভাবে কথা বলে না। নানি ব্যতীত এমন ইয়ার্কি ফাজলামি তো সে কখনোই করে না। যখনই এমন পরিস্থিতিতে পড়ে সকলকে চোখ গরম করে চুপ করিয়ে দেয়। আয়েশা তো তাই নিস্তব্ধকে রাগাতে ফাজলামি করছিল, কিন্তু তার দেওর তো উল্টো সুর গাইছে। আয়েশা রসাত্মক ভঙ্গিতে আশ্চর্য জনিত কণ্ঠে শুধালো, কি আর একটু দরকার ছিল দেওরজি? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, গোসল ভাবি, আমি গোসলের কথা বলছিলাম। আয়েশা একবার তাসফির দিকে একবার নিস্তব্ধর দিকে তাকালো, অতঃপর তাসফির দিকে চোখ মেরে বলল, কি গো মেয়ে, কি করেছো আমার দেওরকে? কি টের দিলে? এক রাতে তাকে নিরামিষ থেকে আমিষ বানিয়ে ছাড়লে। বাহ, খুব ভালো তো। বাড়িতে গিয়ে এই খবরটা লিক করতে হচ্ছে। তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। লোকটা তাকে সহ নিজেকে সকাল থেকে নির্লজ্জ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। এর কারণটা কি? তাসফি রেগে নিস্তব্ধর দিকে তেড়ে গেল, তেজ নিয়ে বলল, এই আপনার সমস্যা কোথায়? এমন নির্লজ্জের মতো বিহেভ করছেন কেন? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, আমি কখন কি করলাম ম্যাডাম, তাই তো বুঝলাম না। আপনি বুঝবেনও না, অসহ্য। আমরা বিকালেই বাড়ি যাচ্ছি, আপনাকে আর শ্বশুর বাড়ি থাকতে হবে না, অনেক হয়েছে। আসার পর থেকে আপনি একটার পর একটা অসভ্য কাজ কারবার করেই যাচ্ছেন। নিস্তব্ধ যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, এই অত্যাচার থেকে তো সে এবার বাঁচতে পারবে। মেঝো চাচি রান্না চাপিয়েছেন দ্রুত। হঠাৎ তাসফি এসে বলল তারা নাকি বিকেলেই চলে যাবে। মেঝো চাচি আটকে উঠল, এই মেয়ে বলে কি? এক রাত যেতে পারলো না, আজকেই তারা চলে যাবে? এ কেমন কথা? ঘরের মেয়ে কতগুলো দিন পর ঘরে ফিরল, আবার এত দ্রুত চলে যাবে? মোস্তফা সাহেব খুব মন খারাপ করলেন। তাসফি বলেছেন আবার খুব তাড়াতাড়ি আসবে। তবুও বাবার মন কি আর তা মানে? রান্নার মাঝে রাহেলা তার মাকে বলল। মেঝো চাচি রাহেলাকে মৃদু ধমক দিলেন, এক থাপ্পড়ে তোর দাঁত ভেঙে দিব অভদ্র মেয়ে। এসব কি কথা? আর ওনার কি দুলাভাই হয় তোমার? এই শিক্ষা দিচ্ছি তোমায় আমরা? মুখ সামলে কথা বলবে। আর তোমার বয়স হয়েছে বিয়ের, এখন কিসের বিয়ে? পড়াশোনা করো মন দিয়ে। রাহেলা মুখ বাঁকিয়ে বলল। মেঝো চাচি গভীর ভাবনায় ডুব দিলেন। তাসফিকে যে কেন এত দ্রুত বিয়ে দেওয়া হলো তা তো শুধু সে ভাইজান জানে। তাসফির শ্বশুর শাশুড়ি আর তাসফির শ্বশুর বাড়ির গুটি কয়েক মানুষ জানে আংশিক সত্যিটা। মেয়েটা সেই কথা জানলে তো মেনে নিতে পারবে না। তাদের ফুলের মতো ফড়িংয়ের মতো চঞ্চল মেয়েটা যে একদম ভেঙে পড়বে। ভাইজান পই পই করে নিষেধ করে দিয়েছে এই বিষয়ে তাসফিকে কিছু না জানাতে। মেয়েটা যে তা সইতে পারবে না। সময়টা দুপুরের আগ মুহূর্ত। তাসফির মনটা বিশেষ ভালো নেই। বাবার জন্য মন কেমন করছে। মানুষটা কেমন যেন দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালি জমেছে। আবার তাসফির যাওয়ার খবর শুনে মনটা খারাপ করে নিলেন। সেই বা কী করবে? যেতে তো হবেই, তাছাড়া ক্লাসই বা কদিন মিস দেবে। এখান থেকেও যাতায়াত করা যায়, তবে সেটা একটু বেশি দূরের পথ হয়ে যায়। হঠাৎ তাসফির ভাবনার মাঝেই
তার কোলের মাঝে থাকা ফোনটা বেজে উঠল। দেখা গেল আশা আবারও কল করেছে। সে রিসিভ করতেই ওপাশ থেকে আশার উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। কি রে তসফি, কাল ফোনটা ওভাবে কেটে দিলি কেন? তোর জামাই যেমন হোক আর জানতে চাইবো না, যা শুধু ট্রিকটা দিয়ে দিও দোস্ত। তোর জামাইকে আমি খুঁজে বের করে তোকে সারপ্রাইজ দিব, দেখিস। আশার পাগলামো কথাবার্তায় তাসফি না চাইতেও মুচকি হাসলো। মেয়েটা সত্যিই পাগল। আশা আবারও বলল, আরে তাসের ঘরে তোকে যে কারণে ফোন দিয়েছিলাম, সেই গুরুত্বপূর্ণ আসল কথাটা তো বলা হয়নি। তাসফি ভ্রু কুচকে বলল। কি কথা? আশা হেসে হেসে বলতে লাগলো। জানিস কি হয়েছে? কাল আমি কি শুনেছি জানিস? আর তাসফি বিরক্তি নিয়ে বলল, আরে বাবা, না বললে জানবো কিভাবে? আগে বল তো। আরে বলছি শোন। কাল আমি শুনতে পেলাম মানসা আর ওর সাঙ্গপাঙ্গর দল বলাবলি করছিল মানসা নাকি নিস্তব স্যারকে পছন্দ করে। এই তো তাসফি ঠিক ভেবেছিল এই অসভ্য মেয়েটা ঠিক তার বরের দিকে নজর দিয়েছে। তাসফি আশাকে ভাবলেশীন ভঙ্গিতে শুধালো, তো এতে নতুনত্বর কি আছে? ওনাকে তো প্রায় সবাই পছন্দ করে। আরে সেটা হলে তো হতোই, এর থেকেও বড় টুইস্ট আছে। মানসা নাকি ওর বাবা অর্থাৎ আমাদের কলেজের একজন ফাউন্ডার, তাকে দিয়ে নাকি নিস্তব্ধ ওর কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তাসফি চোখ বড় বড় করে ফেললো। বসা থেকে সে ঠাস করে দাঁড়িয়ে পড়ল। উত্তেজিত কণ্ঠে বলল, কি বলিস, সত্যি নাকি? তো আর বলছি কি এত বড় মাপের একজন মানুষ স্যারের কাছে যদি মেয়ের জন্য স্যারের হাত চাই, স্যার কি নিষেধ করতে পারবে বল? তাসফি মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করে গালি ছড়ল মানসার উদ্দেশ্যে। শালি, এমনি তার বর তাকে এখনো হৃদয়ে জায়গা দিল না, এর মাঝে একের পর এক ভিলেনগুলো তার জীবনে আসতেই আছে। আর এখন নাকি সোজা বিয়ের প্রস্তাব। ও মাই গড, ও মাই গড, শালার জিন্দেগি তেরা বেকা। করুক, তাকে তো মানে না। নতুন আরেকটা বিয়ে করুক সে না হয় চলে যাবে তার জীবন থেকে। যেখানে তার মূল্যই নেই সেখানে থেকেই বা কি করবে? তাসফির হৃদয় কেমন বিষাক্ত হয়ে উঠল। মুখের ভেতরটা কেমন তেতো তেতো লাগছে। একটু পানি খাওয়ার দরকার। কি? আশা আবার বলল, আর শোন, ওই শয়তান মেয়ে আর কি কি বলছিল সেদিন নাকি তুই ওই মেয়েকে থাপ্পড় মেরেছিস, তার প্রতিশোধ নেওয়ার জন্য নাকি মুখিয়ে আছে। তুই কাল আসিসনি দেখেই তো সেই আফসোস করলো। তুই আসলে নাকি তোর খেল খতম করে দেবে। আমি তো ভীষণ চিন্তায় আছি দোস্ত, কই থেকে কি করবে কিচ্ছু বুঝতে পারছি না। তুই কিন্তু কলেজে এসে সাবধানে থাকবি, বুঝলি? তাসফির মেজাজ চড়ে যাচ্ছে। এই মেয়ে শুরুটা করেছে কি? একের পর এক ঝামেলা তার সাথে করে যাচ্ছে। দূরে থাকতে চাইছে আর এই অসভ্য মেয়েটা তার সঙ্গে ঝামেলা করতেই যেন তৎপর। কেমন উঠে পড়ে লেগেছে দেখো, কি শত্রুতা ওর সাথে তার। তাসফির চারিপাশ কেমন অসহ্য ব্যথায় বিষাক্ত হয়ে উঠেছে। তাসফির রাগের আগুনের মাঝে ঘি ঢালতে তৎক্ষণাৎ উদয় হলো নিস্তব্ধ। মুহূর্তের মাঝে তাসফির কিছু বুঝে ওঠার আগে তার হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি ব্যাপার বলো তো তোমার? সারাক্ষণ দেখি মোবাইলে কথা বলতে থাকো, এক ধ্যানে মোবাইলের দিকে তাকিয়ে থাকো। মোবাইলে কার সঙ্গে কথা বলতে থাকো শুনি? আবার মিটমিট করে হাসতে থাকো। কি ব্যাপার, কি চলছে বলুন তো? স্বামীকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন না তো ম্যাডাম? খোদা কিন্তু আপনায় প্রচুর গুনাহ দিবে। তাসফি রক্তচক্ষু নিয়ে নিস্তব্ধর দিকে তাকালো, যেন এক্ষুনি তাকে ভস্য করে দিবে, খেয়ে ফেলবে। টাইপ চাউনি। নিস্তব্ধ ভরকে গেল কিছুটা। কি হলো মেয়েটার? হঠাৎ এত রেগে গেল কেন? তাসফি নিস্তব্ধ চারিদিকে গোল গোল ঘুরে তাচ্ছিল্যের স্বরে শক্ত কণ্ঠে শুধালো, স্বামী? কিসের স্বামী? আপনি আমায় কখনো স্ত্রী হিসেবে মেনেছেন নাকি? না মানলে স্বামী হলেন কেমন করে মিস্টার নিস্তব্ধ ইয়াসার? স্বামীর কোন দায়িত্বটা পালন করেছেন শুনি? বিয়ের রাতে বউকে মানবেন না বলেছেন, দুদিন পর ঘর থেকে বের করে দিয়েছেন, এমনকি আমায় আজ পর্যন্ত নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সবার থেকে বিয়ের খবর লুকিয়ে রেখেছেন। আমার বান্ধবী আশা আমার নাম দিয়েছে তাসের ঘর। নামটা না একদম আমার সাথে ঠিকঠাক ম্যাচ করে। আসলেই তো আমার একটা তাসের ঘর আছে,
যেখানে আমার হাজবেন্ড আমায় বলবে ইচ্ছে হলে কাছে টেনে নেব, ইচ্ছে হলে ছুঁড়ে ফেলবো। কি মনে হয় আপনার মিস্টার নিস্তব্ধ ইয়াসার? সব কিছু এত সহজ? ফার্দার আর কখনো নিজের অধিকার কৃতিত্ব আমার ওপর ফলাতে আসবেন না। যেদিন সবার সামনে আমাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার যোগ্যতা রাখবেন, সেই দিনই এই স্বামী শব্দটা উচ্চারণ করবেন আপনি। তার আগে না, এই পবিত্র শব্দটা আপনার মুখে মানায় না। তাসফি বেরিয়ে গেল রুম ছেড়ে। তার চোখ গড়িয়ে কয়েক ফোঁটা অশ্রু বেরিয়ে এলো। তাসফি সেটা সঙ্গোপনে মুচকি হাসি দিয়ে মুছে নিল। যাক, এতদিনের তার ভেতরে জমে থাকা দীর্ঘ পাহাড় সমান জমানো কথা ওই অহংকারী লোকটার কাছে উগরে দিতে পারল। এতে যেন তার মন থেকে দীর্ঘ দিনের গড়ে তোলা বোঝাগুলো নেমে গেল এক নিমেষেই। নিস্তব্ধ অপলক চোখে তাসফির যাওয়ার পানে তাকিয়ে রইল। অতঃপর সে কিছু সময় সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। আজ যদি তাসফি তার হৃদয়ের ভিতরে লুকানো প্রত্যেকটা কথা গভীর নিস্তব্ধ না বলতেও বুঝতে পারত, তাহলে সে এই কথাগুলো বলতে পারত না। হ্যাঁ, নিস্তব্ধরই তো ভুল। নিস্তব্ধ যা চেয়েছিল তাই হচ্ছে। তবে নিস্তব্ধর বেছে নেওয়ার পরটা যে ভুল ছিল, সেটা সে আজ বুঝতে পারল। তাসফি এতটা কষ্ট চেপে রেখেছিল, সে ভাবেনি। ভুল পন্থা বেছে নেওয়াটা তার একদমই উচিত হয়নি। তার একটি ভুল সিদ্ধান্তে সকলে কষ্ট পাচ্ছে। একজন বুদ্ধিমান পুরুষ হয়ে সে কি করে এই ভুলটা করতে পারল? আদতে কি সে তাসফিকে তার ভেতরের লুকানো সত্যি রহস্য বলার পর তাসফি কি বুঝবে তাকে, নাকি পুরো পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাবে? পরিস্থিতি বোধহয় সব পাল্টে যাবে হঠাৎ করে। যেমন রৌদ্রে মেঘ হয়, তেমনি করে তাদের জীবনেও বোধহয় হঠাৎ মেঘের হাতছানি দেবে। জীবনটাই তো এমন গোলক ধাঁধায় মোড়া, কখনো সুখ কিংবা কখনো দুঃখ। কাল রাতের ঝড়ের পর সকাল থেকে যেন পরিবেশটা একটু বেশি শান্ত। কেমন বাতাসের শো শো শব্দ নেই, পাখিদের ডাক নেই। চারিদিকে কেমন যেন হঠাৎ করে নিস্তেজ, থমকে যাওয়া ভাব বিদ্যমান। স্বচ্ছ আকাশ মেঘমুক্ত। নিস্তব্ধ দুপুরে না খেয়ে বেরিয়ে গেল হঠাৎ সকল উচ্ছ্বাস ছেড়ে। কপূর্বের মতো হাওয়ায় ভাসা বিষাক্ত তার ঝিম মেরেছে আনন্দ অনুভূতি। গমন পথে সে মোস্তফা সাহেবকে বললেন, আজ আসছি আঙ্কেল, দোয়া করবেন। অন্য কোনো এক সময় এসে অনেকদিন থাকা হবে হয়তো। হসপিটালে জরুরি একটা কাজ পড়ে গেছে হঠাৎই। তাসফি আর ভাবিরা বিকেলে গাড়ি করে চলে যাবে। আমাদের ড্রাইভার মোহন কাকা গাড়ি নিয়ে আসছে। আমি আসতে বলে দিয়েছি, চিন্তা করবেন না। মোস্তফা সাহেব আর কি বা করবেন? জোর করে তো আর রাখা যায় না কাউকে। তবুও তো বেশ চিন্তা হচ্ছে। মেয়ে জামাইয়ের মাঝে সব ঠিকঠাক আছে তো? তাড়াহুড়া করতে গিয়ে সে একটু বেশি তাড়াহুড়া করে ফেলেনি তো? বিয়েটা যেভাবেই হুট করে দিলেন নিস্তব্ধকে নিয়ে তার কোনো অভিযোগ নেই। ছেলেটা ভালো, বুদ্ধিমান, সৎ। তবুও বাবার মন তো হাজারো অযাচিত ভাবনা ঘুরে মাথার ভেতর। তাসফি নিস্তব্ধ যাওয়ার সময় কিচ্ছুটি বলল না, শুধু দেখে গেল। যাক, যেখানে খুশি যাক, তাতে তার কি আসে যায়? সে কেন চিন্তিত হবে? তাসফি সোফায় বসেছিল। মোস্তফা সাহেব তার কাছে এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসলেন সোফায়। বাবাকে দেখে তাসফি বাবার কোলে মাথা রাখল। ভদ্রলোক নিঃশব্দে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। জিজ্ঞেস করলেন, ও বাড়িতে সব ঠিকঠাক তো মামুনি? কোনো সমস্যা নেই তো? তাসফি মুচকি হেসে বলল, ও বাড়িতে সব ঠিকঠাক বাবা, আর সবাই খুব ভালো। তুমি আমায় নিয়ে একদম চিন্তা করবে না, বুঝলে? নিজের শরীরের দিকে খেয়াল করো। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছ দেখেছো? ভদ্রলোক মেয়ের কথায় মুচকি হাসে, মনে মনে বলে, শরীর তো সেই কবেই শেষ মামুনি, এখন আর নতুন করে কিছু শেষ হবার নেই তো। এই রক্ত মাংস গড়া আলদ কি আর দীর্ঘস্থায়ী হয় কখনো? তার বেলা যে ফুরাবে। আয়েশা রান্না বান্নার কাজে মেজ চাচিকে একটু সাহায্য করছে নিজে থেকে সেধে। সে তো তাকে রান্নাঘরে আসতেই দেবে না। মানুষটা খুব ভালো মনের। আয়েশার মনে হচ্ছে তার নতুন মাকে পেয়েছে। ভদ্র মহিলা ভীষণ আদর করেছে তাকে। বহুকাল বহু জনম পর মা গন্ধ পাচ্ছে সে চাচির হাতে।
আচ্ছা, তার মা যদি থাকতো তবে কি এমন ওই মিষ্টি হতো? এই তো কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারা বের হয়ে হবে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আবার কবে আসবে বলা তো যায়, পরবর্তীতে আসার সৌভাগ্য হবে কিনা তার উপরওয়ালাই ভালো জানেন। রাত তখন 11টা কি 11:30। নিস্তব্ধর বাসার গলির মোড়ের এই চায়ের দোকানটাই শুধু খোলা রয়েছে। সেখানে আজ বসেছে বন্ধুদের গল্পের আসর। তবে আজ গল্পের বদলে নিস্তব্ধর অস্বাভাবিক আচরণের দিকে সবাই হতবাক হয়ে চেয়ে আছে। কে কি বলবে না করবে কিছুই বুঝতে পারছে না। এমন অদ্ভুত আচরণ করছে কেন ছেলেটা, কেউ কিছুই বুঝছে না। যে ছেলে একটা সিগারেট পর্যন্ত ছোঁয় না, সেখানে সে একের পর এক সিগারেট শেষ করে যাচ্ছে। নিস্তব্ধ প্রথমে দোকানে এসে কারোর সঙ্গে টু শব্দ বিনিময় না করে চায়ের বদলে বলল, মামা, এক প্যাকেট সিগারেট দিয়েন তো। দোকানদার মামা তাজ্জব বনে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল, কারণ নিস্তব্ধ কখনো সিগারেট খায় না আর কখনো চায়ও নি। দোকানদার মামা শিওর হওয়ার জন্য বলল, কি বলো আব্বা, তুমি সিগারেট খাইবা? নিস্তব্ধ তার পান শুটে গলায় বলল, জি দিন মামা। এই তো কদিন আগে মাহিন নিস্তব্ধকে বলেছিল, ভাই একটা সিগারেট খানা প্লিজ, একটা খেলে তো কোনো মহাভারত অশুদ্ধ হচ্ছে না ভাই। নিস্তব্ধ তখন শান্ত গলায় বলল। মাহিন, তোরা জানিস আমি সিগারেট খাই না। সুজন দুষ্টু হাসলো, কৌতুক করে বলল, কেন ভাই, আগে না হয় খেতে না, তোমার ওই গোলাপি ঠোঁটখানা কালো হয়ে যাবে। মেয়েরা তোমায় পছন্দ করবে না বলে বিয়েও হবে না, কিন্তু আঙ্কেল তো তোমার পথ সুগম করে দিয়েছে। আমরা সুন্দরী ভাবি পেয়েছি, তুমি কচি বউ পেয়েছো। এখন তো আর তোমার ভয় পাওয়ার কারণ দেখি না বন্ধু। নাকি অন্য মেয়ে পটানোর ধান্দা করছো? হুম। নিস্তব্ধ চোখ লাল করে কটমট করে চাইলো ওর দিকে, পিঠে বসালো ঘুষি। শিকারি লোচনে চোখ ছোট ছোট করে বলল, তোর নাটক বন্ধ কর সুজন, আর বন্ধ না হলে আমি ব্যবস্থা করব। তোর 3 নম্বর গার্লফ্রেন্ডের তথ্য কিন্তু আমার কাছে আছে। তোর প্রেম চাঙ্গে ওঠাবো আমি। আন্টির কাছে সব তথ্য লিক করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বন্ধুর নীরব হুমকিতে সুজন চোখ বড় বড় করে চাইল। বুঝলো লক্ষণ বেশি সুবিধার না। সে খপ করে নিস্তব্ধর এক হাত চেপে ধরল, হতাশের নাটক করে বলল, এই কথা তুই বলতে পারলি বন্ধু? কেমনে পারলি? তুই জানিস এই চামেলিকে কত কষ্ট করে পটিয়েছি, আর তুই আমার বাড়া ভাতে পানি ঢালতে যাচ্ছিস বন্ধু? তুই এমন করে আমার প্রেমে ব্যাগরা দিলে তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব কিভাবে? আগের দুটো তুই ভেঙেছিস, এমন করিস কেন বল? নিস্তব্ধ বিস্মিত কণ্ঠে বলল, কার মেয়ে? কার ছেলে? কেন, তোর মেয়ে আমার ছেলে। এমন ভাব করছিস যেন আমরা কোনোদিন কাকা ডাক শুনবো না। তুই কি তোর চামেলিকে বিয়ে করবি? আস্তাক ফিরুল্লাহ, না প্রশ্নই ওঠে না। নিস্তব্ধ দুভ্রু উঁচিয়ে বলল, তার মানে এটাও টাইম পাস, তাই তো? সুজন একবার ডানে বামে মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ, পুনরায় জিভ কামড়ালো, দিয়ে উপর নিচ মাথা নাড়ালো। এই রে, ভুল সংকেত দিয়ে ফেলেছে সে। নিস্তব্ধ বলে উঠল, দাঁড়া, তোর ছেলে মেয়ে বিয়ে দেয়া আমি ছোটাচ্ছি। সৃজন সহ সবাই উচ্চ স্বরে হেসে দিল, সঙ্গে দোকানিও। সুজন করুণ চোখে তার হারামি বন্ধুগুলোর দিকে তাকিয়ে আছে। দেখে তার বিপদের সময় কেমন দাঁত বের করে হাসছে শয়তানগুলো। সুজন হাত জোর করে বলল, মাপ চাই দোস্ত, তোর কাছে মাপ চাই। তোর কোনো সিগারেট ফিগারেট খাওয়া লাগবে না, মেয়ে ছেলে বিয়ে দেওয়াও লাগবে না। নিস্তব্ধ ভেবে পায় না এমন দুষ্টু একটা বন্ধু সে তার বাল্যকাল থেকে সহ্য করে এলো কেমন করে। পরক্ষণেই অতীতে বন্ধুদের দুষ্টামির কথা ভেবেই আড়ালে ঠোঁট প্রসারিত করে হাসলো। অবশ্য নিস্তব্ধও জানে ওগুলো কোনো প্রেম নয়, মেসেঞ্জারের হাই হ্যালো পর্যন্তই। মন দিয়ে রেখেছে তো তৃপ্তিকে। এক মনের দাবিদার কি অন্য কাউকে দখল দেওয়া সম্ভব? সম্ভব নয়। সপ্তাহে এই দিনটাই তো তারা একটু আড্ডা দেওয়ার সময় পায়। সবার জীবনেই কর্মব্যস্ততা, তবে সবার মাঝে এই সৃজনটাই আলাদা। ও বুদ্ধিমান ছেলে, বাবার বড় ব্যবসা সে একা হাতে সামলায়।
পরিবার, বউ, বাচ্চাকে সময় দেয়। সুজনের ক্রমাগত খোঁচানোতে মাহিন ভাবনা থেকে বেরিয়ে এলো। মাহিন বিরক্তি নিয়ে বলল। কি হয়েছে? সুজন ফিসফিস করে বলল। আরে ভাই, নিস্তব্ধকে দেখ, থামা ওকে, কি অবস্থা করেছে দেখ, এক প্যাকেট তো শেষ, কিছু বল। মাহিন তাকিয়ে দেখলো, আসলেই অবস্থা তো খারাপ। কোনোদিন সিগারেট না খাওয়া ছেলেটা একের পর এক সিগারেট খাচ্ছে। চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে, মাঝে মাঝে কাশছে। মাহিন সৃজনকে ইশারা দিল। সৃজন নিস্তব্ধর কাঁধে হাত রাখলো। নিস্তব্ধ হাত থেকে সিগারেট কেড়ে নিল জোর করে, অতঃপর বলল। কি হয়েছে দোস্ত, এমন করছিস কেন? আমাকে বল, দেখি কোনো সলিউশন দিতে পারি কিনা। আরে তোর এতগুলো বন্ধুরা থাকতে তোর কিসের চিন্তা বলতো? ভাবির সাথে ঝগড়া করেছিস? নিস্তব্ধ মাথা নাড়ল। সুজন আবার জিজ্ঞেস করলো। তাহলে? নিস্তব্ধ কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকলো, অতঃপর চোখে মুখে অস্বাভাবিকভাবে হাত বুলিয়ে বলল। তাসফির বাবা হসপিটালে, ও খুব কাঁদছে সৃজন। আমি কি করব বল, কিছু বুঝতে পারছি না। ও জানলে কি করবে আমি জানি না, ও একদম ভেঙে পড়বে। কি করে বলবো আমি ওকে এই কথা, বল। সুজন এগিয়ে এলো। নিস্তব্ধকে এতটা ভেঙে পড়তে সে আগে কখনো দেখেনি। তাদের এমন শক্ত সামর্থ্যবান বন্ধুটা কেন হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ করেছে? সৃজন নিস্তব্ধকে ধরে বলল। নিস্তব্ধ বলল, জানি। তাহলে কি জানলে থমকাবে? ক্লিয়ার করে বল নিস্তব্ধ। এমন করিস না দোস্ত, দেখ সব কিছুরই তো পজিটিভ নেগেটিভ দিক আছে। নিস্তব্ধ তাসফিদের বাড়ি থেকে বের হয়েছিল হসপিটালে জরুরি কাজ আছে বলেই। তবে সে হসপিটালে যায়নি, একবারে বাসায় এসেছিল। বিকেলের দিকে নিস্তব্ধ নিজের রুমে বসেছিল। হঠাৎ হসপিটাল থেকে কল এলো, ইমার্জেন্সি রোগী এসেছে, তাকে একটু আর্জেন্ট হসপিটালে পৌঁছাতে হবে। গধূলি বিকেল, পরিবেশ বোধহয় একটু বেশি উত্তপ্ত। গাড়িতে হঠাৎ করে নিস্তব্ধর কেমন অতিরিক্ত উষ্ণ অনুভব হচ্ছে, প্রচণ্ড অস্থির লাগছে। রাস্তায়ও বোধহয় আজকের জ্যামটা একটু বেশিই মনে হচ্ছে। হঠাৎ এমন অস্থিরতা কাজ করার কারণ নিস্তব্ধর বোধগম্য হলো না। হসপিটালে পৌঁছাতে নিস্তব্ধর একটু দেরি হয়ে গেল। পেশেন্টের অবস্থা তখন ক্রিটিক্যাল। ডাক্তাররা মিটিংয়ে বসেছে। তাদের পক্ষে তার চিকিৎসা করে এই ক্যান্সার সরিয়ে তোলা সম্ভব নয়। পেশেন্টের ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজে আছে। এই ক্যান্সার দ্রুত রক্তের মাধ্যমে কোষকে ক্ষতিগ্রস্ত করে। ভদ্রলোক যদি আরও আগে সতর্ক হয়ে চিকিৎসা নিতেন তাহলে ব্যাপারটা এতটা ভয়ঙ্কর পর্যায়ে যেত না। উপসর্গগুলোকে এড়িয়ে না গিয়ে তারা চিকিৎসা নেওয়ার জরুরি ছিল। বর্তমানে এমনই হয়, মানুষ ছোট ছোট উপসর্গগুলোকে পাত্তা না দিয়ে পরবর্তীতে বিরাট ঝুঁকির সম্মুখীন হয়। এটাই বাঙালির দোষ। ডাক্তার হাবিব নিস্তব্ধকে জিজ্ঞেস করলেন। তুমি কি কিছু বলতে চাও রিপোর্টগুলো দেখে? নিস্তব্ধ রিপোর্টটা পাশে রেখে কাপা কণ্ঠে শুধু জবাব দিল, আমি একটু পেশেন্টকে দেখতে চাই। বলে সে বেরিয়ে গেল। উপস্থিত ডক্টররা কিছুটা ভরকে গেলেন। নিস্তব্ধ কখনোই এমন অস্বাভাবিক আচরণ করেননি। হঠাৎ কি হলো তার? নিস্তব্ধ পেশেন্টের রুমে যেতে যেতে বাম হাত দিয়ে কপালের ঘামটুকু মুছে ফেলার চেষ্টা করলো, তবে সফল হলো না। সে যেটা ভাবছে তা যেন কিছুতেই না হয়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কি করে সম্ভব তা? দুপুরের আগ মুহূর্তেও লোকটাকে সুস্থ স্বাভাবিক দেখে এসেছে সে। নিস্তব্ধ ঝটপট আইসিইউতে ঢুকে গেল। আশেপাশে কে আছে এই মুহূর্তে কিছুই সে খেয়াল করলো না। তার পিছু পিছু অন্য একজন ডাক্তারও এলো। ভেতরে ঢুকে পেশেন্টের মুখবয়ব অবলোকন করতেই নিস্তব্ধ থমকে দাঁড়িয়ে পড়ল। শেষ, সব শেষ। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল পেশেন্টের নাম মোস্তফা কামাল। নামটা অবলোকন করে অজানা আশঙ্কায় নিস্তব্ধর কেমন দম বন্ধ হয়ে আসছিল। তার সেই অজানা আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো। মনটা বারবার নামটাকে এড়িয়ে যেতেই চেয়েছিল, কিন্তু হলো না। হবে কি করে? ঘটনা তো আরও অনেক আগেই ঘটে গেছে। নিজ শ্বশুরকে এভাবে মৃত্যু পথযাত্রায় দেখে নিজেকে সামলাতে নিস্তব্ধ পাশের চেয়ারখানা শক্ত করে আঁকড়ে ধরল। তার যদি এই অবস্থা হয় তবে তার ধানিলঙ্কা বউয়ের এই মুহূর্তে কি অবস্থা? সে কি জানে বাবার এই অবস্থা? মেয়েটা তো বিকেলে ও বাড়ি যাওয়ার কথা ছিল, তবে কি থেকে গেল হঠাৎ? নিস্তব্ধ আশার পায়ে বাইরে বের হলো।
দেখতে পেল তার ধানি লঙ্কা বউটা কেমন নির্জীব হয়ে পড়ে আছে মেজ চাচির কাঁধের সঙ্গে দেওয়ালে হেলান দিয়ে। হেঁচকি তুলে কান্না করেই যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে আছে, চোখের পানি শুকিয়ে কাঠ। সকালের মতো তার মুখের সেই উজ্জ্বলতার চাহনি নেই, মলিন হয়ে এসেছে, কণ্ঠের তেজ ফুরিয়েছে। প্রিয়জনের অসুখে এমনই অনুভব হয়, কষ্টরা বাসা বাঁধে বক্ষ মাঝে। তার দাদি অসুস্থ হলে ছোট নিস্তব্ধও এভাবে কেঁদেছিল। এভাবে কেঁদেছিল। তাসফির পাশে তার ভাবি আয়শা বসে আছে, পান্না ঘুমিয়ে, তার চোখ মুখেও চোখের পানি শুকিয়ে কাঠ। নিশ্চয় কাকিয়ার কান্নায় সেও কান্না করেছে। মেঝো চাচি জামাই বাবাজিকে দেখে যেন একটু সাহস সঞ্চয় করলো মনে। তাছাড়া তাসফির কাকারা দুজনেই দেশের বাহিরে, বাড়িতে সাহায্যযোগ্য পুরুষ মানুষ বলতে মোস্তফা সাহেবই ছিলেন। সেই এখন এই অবস্থায় কি করবেন কিছুই বুঝছেন না সে। মহিলা মানুষ, ভাগ্যিস সঙ্গে আয়শা ছিল, সেই তো ডক্টরদের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করলো। মেয়েটা তো বাবার এই অবস্থা দেখে একদম নির্জীব হয়ে আছে। প্রথমে মা, এখন বাবা, মেয়েটা কি করে সব সামলে উঠবে ভাবছে সে। ভাইজান তো ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন, কিন্তু সত্য কি বেশি দিন লুকিয়ে রাখা যায়? নিস্তব্ধ তাসফির থেকে চোখ সরিয়ে আয়শার দিকে এগিয়ে গেল, ভারী কণ্ঠে বলল, কখন হলো এসব ভাবি? আমি আরো আগে জানাওনি কেন? আয়েশা দেওরকে সব ঘটনা খুলে বলতে লাগলো। বিকেলে সব কিছু ঠিকঠাকই ছিল। মোস্তফা সাহেব মেয়ের সঙ্গে গল্প করছিলেন, পান্নার সঙ্গে দুষ্টুমি করছিলেন। দুপুরে খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকেলের আগ মুহূর্তে রেডি হয়ে বিদায় নিয়ে তাসফিরা ও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলো। মোস্তফা সাহেবকে কেমন চিন্তিত লাগছিল। তাসফি ভেবেছিল তার যাওয়ায় বুঝি বাবার মন খারাপ, তাই আদুরে স্বরে বলল, চিন্তা করো না তো বাবা, আমি আবার আসবো তো, আমার মিষ্টি বাবা। কিন্তু তাসফি কি জানতো এটাই বোধহয় তার বাবার সঙ্গে মন খুলে তার শেষ কথা হবে। তাসফি গাড়িতে উঠতে গেলেই মেজো চাচি ভাইজান বলে চিৎকার করে উঠল। সবার কি হলো শব্দে মুখরিত বলি। তাসফি পিছু ফিরে দেখল তার বাবা আস্তে আস্তে মেঝেতে লুটিয়ে পড়েছে। তাসফি বাবা বলে চিৎকার দিয়ে হাতের ব্যাগ ফেলে দৌড়ে গেল। মোস্তফা সাহেব তখন বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। কিছুক্ষণের মাঝেই তিনি জ্ঞান হারালেন। মেয়ের হাত শক্ত করে মুঠোয় পড়ে সবাই ধরাধরি করে তাকে হসপিটালে আনলো। তাসফির বাবার শোকে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আয়েশা সব ফর্মালিটিস পূরণ করে মোস্তফা সাহেবকে ভর্তি করালো। তাড়াহুড়ায় সে মোবাইলটাও আনার কথা ভুলে বসেছিল। তার দেওর যে এই হসপিটালে তাও মাথায় ছিল না। আসলে বিপদের সময় সবারই মাথাটা একটু কম কাজ করে, মানুষ অধিক উত্তেজিত হয়ে পড়ে। আয়েশার কথা শেষে তাসফি শক্ত হয়ে বসলো, চোখের পানি মুছে আয়েশার উদ্দেশ্যে বলল, ভাবি ওনাকে বলুন আমার বাবার রিপোর্ট আমাকে দিতে। আমার বাবার কি হয়েছে জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। নিস্তব্ধ কিছু বলল না। তাসফি আবারও বলল, বাবার এখন কি অবস্থা, আমায় তাকে দেখতে দিতে বলুন। নিস্তব্ধ থতমত কণ্ঠে বলল, এখন দেখা করা সম্ভব নয়। তাসফি বিরোধিতা করে বলল, কেন সম্ভব নয়? আমিও একজন মেডিকেল স্টুডেন্ট, এমন তো নয় আমি ভেতরে গিয়ে হাঙ্গামা করব। নিস্তব্ধ জবাব দিল না। মেজো চাচিকে একটু দূরে ডাকলো। তাসফি সঙ্গে সঙ্গে বলল, ভাবি ওনাকে বলুন যা বলার আমায় বলতে। চাচিকে কেন বলবে? আমার বাবার সম্পর্কে জানার কি আমার কোনো অধিকার নেই বলো? কেন সবাই আমার সাথে এমন করছো? কেন আমায় কিছু বলছো না তোমরা? আমায় বাবাকে দেখতে দাও। আয়েশা তাসফিকে শান্ত হতে বলল, শান্ত হও বোন, আমার এমন করো না। আঙ্কেলকে তো নিস্তব্ধ দেখছে, তুমি এখন এমন করলে কি হবে বলো তো? ভেতরে ঢোকা এখন সবারই নিষিদ্ধ। ঘোড়ার ডিমের ডাক্তার উনি ভাবি, আমার বাবাকে সুস্থ করে দিতে পারছে না। পচা ডাক্তার উনি, কিছু জানে না সে, কোনো পড়াশোনা করেনি। আমার জন্ম আরও কয়েক বছর আগে হলে আমি ঠিক এতদিনে ডাক্তার হয়ে বাবাকে সুস্থ করে তুলতাম। বলেই আবারও হেঁচকি তুলে কান্না করতে লাগলো। আয়েশা তাকে সামলানোর চেষ্টা করলো, বুঝালো অতি শোকে মেয়েটা
বুঝলো অতি শোকে মেয়েটা আবল তাবল বকছে। খবর পেয়ে অনিমা বেগম আর বাসন্তীও হসপিটালে এসেছে। নিলয় সাহেব এই মুহূর্তে শহরে নেই। ওসমান শেখও আসবে, তার শরীরটাও বেশি ভালো নয়। নিস্তব্ধ মেজো চাচিকে বললেন, আঙ্কের এই অসুস্থতার কথা আপনারা কতদিন ধরে অবগত চাচি? চাচি মাথা নিচু করে নিল। নিস্তব্ধ আবারও বলল, চুপ করে থাকবেন না চাচি, আমায় বলুন। মেজো চাচি মুখ খুললেন। মাস তিনেক আগে ভাইজানের রোগ, তখন দ্বিতীয় স্টেজ। তখন ব্যাপারটা তিনি আমায় জানান। নিস্তব্ধ চোয়াল শক্ত করে নিল, বলল, তাহলে আরো আগে চিকিৎসা করাননি কেন? ও মাই গড, বিয়ের পরেও তো আমায় একটু বলতে পারতেন, এখন এই মুহূর্তে এসে। নিস্তব্ধ কপাল কুঁচকে রইল। মেজো চাচি মিনমিন করে বলল, আসলে ভাইজানই চাননি চিকিৎসা করাতে। তিনি বলতেন, শরীফা, আমি আর বেশি দিন বাঁচব না। আমার তাপসির মায়ের কাছে চলে যাওয়ার সময় হয়েছে। শুধু শুধু টাকা নষ্ট করে কী লাভ বলো? বরং টাকাগুলো থাকলে মেয়েটার আরও কাজে দেবে। তাছাড়া আমার চিকিৎসা করতে গেলে ওই সামান্য টাকা কিছুই হবে না। শুধু মৃত্যুর আগে এবারে মেয়েটার একটা গতি করতে পারলেই হয়। তুমি আমায় কথা দাও শরীফা, তাসফিকে তুমি কখনো এই বিষয়ে কিছু জানাবে না। নিস্তব্ধ যা বোঝার বুঝে গেল। আসলেই দুনিয়াটাই এমন। টাকার অভাবের মাঝে মাঝে কতগুলো কঠিন চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তার ইয়ত্তা নেই। এভাবে চলছে মানুষের জীবন। নিস্তব্ধ বলল, আঙ্কেলকে এই মুহূর্তে এখানে রেখে চিকিৎসা করানো সম্ভব না। আমি চাচ্ছি তাকে লন্ডন নিয়ে যেতে। সেখানে কিছু একটা হলেও যদি, টাকার কথা চিন্তা করবেন না, সেটা আমি দেখব। মেজো চাচি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যা ভালো বোঝো তাই করো বাবা, আমি আর কি বলবো। তবে মেয়েটাকে কিছু বলো না বাবা, আমি ভাইজানের কথা ফেলতে পারবো না। বলে চাচির চোখের পানি মুছে আবারও চললেন তাসফির নিকট। নিস্তব্ধ চাইল তাসফির মাথাটা তার কাঁধে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলুক, তুমি কেঁদো না বোকা মেয়ে, তোমার বাবার যা হবে আল্লাহ তাআলাই দেখবেন, তুমি টেনশন করো না, আমি আছি তো। কিন্তু হাজারো জড়তায় হাহাকারে মনটা তার বিষিয়ে গেল। হৃদয়ে লুকানো অনুভূতিকে আর প্রকাশ করা হলো না তার। হসপিটাল থেকে বেরিয়ে এলো নিস্তব্ধ। শ্বশুরের জ্ঞান নেই, পরিবেশটা তার জন্য কেমন বিষাক্ত। কই, এর আগে তো কত পেশেন্টকে এমন মৃত্যু সজ্জায়িত অবস্থায় দেখে এসেছে। কই, তখন তো এমন হয়নি। তবে কি আপনজন বলি এমন হচ্ছে? সব শুনে ওরা নিস্তব্ধকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতেই পারল না। তবে এতটুকু খুব ভালো করে বুঝল, তাদের চুপচাপ বন্ধু নিস্তব্ধ বউকে মানবে করার পরেও বউয়ের প্রেমে সে ভীষণভাবে ফেসেছে। এখন শুধু তার বন্ধু একটু অনুভব করতে পারলেই হলো। তাহলে আর কখনো তাসফিকে অবহেলা করতে পারবে না। সৃজন নিস্তব্ধকে তার দিকে ফিরিয়ে দিয়ে প্রশ্ন করল, তাসফিকে ভালোবাসিস? নিস্তব্ধ বিরস কণ্ঠে জবাব দিল, অমন শক্তপোক্ত ধানি লঙ্কাকে ভালোবাসার সাধ্যে কি আমার আছে বল? সে তো আমায় তার অনুদে পুড়িয়েই ছাই করে দেবে। তাকে পোড়াতে চেয়েছিলাম, অথচ দেখ আমি প্রতিনিয়ত তার অনুদে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আবার বলছিস ভালোবাসা? সৃজন আবারও প্রশ্ন করল। নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে বলল, তোদের কতবার বলেছি আমি ওই পুচকে মেয়েকে বউ হিসেবে মানবো না, হোক সে 18+, তবুও সে আমার হাঁটুর সমান। আবার বলছিস ভালোবাসা? সৃজন, সুজন, মাহিন তিনজন হতভম্ব হয়ে নিস্তব্ধর দিকে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল। মানেটা কি? তাসফিকে ভালোবাসবেন না? বউকে বলছে মানবে না, তবে এই শালা কষ্ট পাচ্ছে কার জন্য? শালা তো গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টায়। সুজন নিস্তব্ধর গলা চেপে ধরে বলল, শালা বউকে মানিস না, তাসফিকে ভালোবাসিস না, তবে কষ্ট পেয়ে এই যে নিজেকে কষ্ট দিচ্ছিস কি জন্য? শুনি, মেরে না তোর হাড়গোড় ভেঙে ফেলবো। নিস্তব্ধ আবারও হতাশ কণ্ঠে বলল, ভালোবাসি না তো। ওই বোকামেকে ভালোবাসা যায় নাকি? একটুও ভালোবাসি না আমি ওকে, একটুও না। মাহিন তো কম শয়তান নয়। সে চট করে নিস্তব্ধর কথাটা রেকর্ড করে নিল। সুযোগ বুঝে সে কাজে লাগাবে। ওরা হাল ছেড়ে দিল। ওদের তাসফির জন্য সত্যি খুব খারাপ লাগছে। কি চাইছে নিস্তব্ধ? এমন অবজপনা কেন করছে? ওরা আর দাঁড়িয়ে থাকলো না। হসপিটালে চলল তিনজন।
নিস্তব্ধকে শত বলেও নিতে পারল না। অতঃপর তারাই একাই গেল। এই মাঝ রাতে নিস্তব্ধ হসপিটালে আসলো 2টার দিকে। তাসফির হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলায় তাকে কেবিনে দেওয়া হয়েছে। নিস্তব্ধ নিঃশব্দে আইসিইউতে ঢুকলো। অতঃপর কিছু মুহূর্তেই সে সাক্ষী হলো ভয়ঙ্কর কিছু অনুভূতির সঙ্গে। একে একে সমস্ত অস্থিরতা তোলপাড় করে তুলল তার সারা অঙ্গ জুড়ে।